আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম শালুক ফুলের লাজ নেই, লিখেছেন রাজিয়া রহমান। পর্ব সংখ্যা ১৩ থেকে ১৬ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। সকাল থেকেই ঝলমলে রোদ, গাছের পাতায় সূর্যের আলো পড়াতেই কেমন চকচক করছে সোনার মতো। শালুকদের বাড়িতে আজ রান্নার আয়োজন হচ্ছে বাবুর্চি দিয়ে। আজকে আফিফার এনগেজমেন্ট। ২ দিনেই আফিফার চেহারা অন্যরকম হয়ে গেছে, কেমন মলিন হাসছে আফিফা। শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। এত ভালোবাসলো কেন আফিফা জহির ভাইকে? পরক্ষণেই শালুকের মনে হলো, সে কি আদনানকে ভালোবাসেনি? তাহলে তার কেন এমন হয়নি অবস্থা? সে কেন পারেনি আফিফা আপার মতো আদনান ভাইয়ের মুখোমুখি হতে? বরং ধ্রুব ভাই বুঝিয়ে বলার পর থেকে শালুকের মাথা থেকেই বের হয়ে গেছে আদনানের ব্যাপারটা। তবে শালুকের কি এটা ভালোবাসা ছিল না? মাথার মধ্যে শালুকের এই প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। কাকে জিজ্ঞেস করবে এই প্রশ্নের জবাব সে? নিকটাত্মীয় কয়েকজনকে দাওয়াত করা হলো এনগেজমেন্টে। দুপুরের দিকে পাত্রপক্ষ এলো। আফিফাকে সাজাতে বসলো শাপলা, শালুক, আশা দিবা, নয়না। নয়না মিলে। আফিফার বিবর্ণ মুখ কিছুতেই উজ্জ্বল হলো না এত সাজের পরেও। শালুকের বুক কাঁপতে থাকে। আফিফা আপা সুখী হবে তো? শালুক সাজতে বসে থেমে গেল। কেন জানি সাজতে ইচ্ছে করছে না। সেদিন ধ্রুব ভাই বলেছিল সাজলে ওকে নাকি জঙ্গলিদের মতো লাগে। তাকে যে সজারুর মতো লাগে তা তো শালুক বলেনি। নিজেই হেসে ফেলল শালুক নিজের মিথ্যে মিথ্যে কথায়। ধ্রুববাইকে কখনোই সজারুর মতো লাগে না। শ্যামবর্ণের মায়াবী চেহারার মানুষটাকে দেখলেই অন্যদের থেকে আলাদা মনে হয়। পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে যখন মসজিদ থেকে আসে, ধ্রুববাইকে মনে হয় পৃথিবীর শুদ্ধতম পুরুষ। শত্রুরও সাধ্য নেই ধ্রুববাইকে নিয়ে বিরূপ মন্তব্য করার। মাঝে মধ্যে শালুকের ভীষণ গর্ব হয় যখন ক্লাসের স্যাররা ধ্রুবকে উদাহরণ হিসেবে দেখায়। শালুকের ইচ্ছে করে চিৎকার করে সবাইকে বলতে, সে আমার ধ্রুবভাই, আমার দেখা সেরা পুরুষ, শুদ্ধতম পুরুষ সে। যদিও কখনো ধ্রুবর সামনে এসব স্বীকার করে না, কিন্তু ধ্রুবর মন খারাপ হলেই শালুকের এসব মনে পড়তে থাকে। সাজলো না শালুক। সুতি একটা জামা গায়ে দিয়ে একটা কালো রঙের হিজাব পরে নিল। বাগানে স্টেজ করা হয়েছে, বসার ব্যবস্থাও বাগানে করা হয়েছে। সকাল থেকে শালুক আর সেদিকে যায়নি, কিন্তু এখন সবাই মিলে নিচে গিয়ে অবাক হলো। সব কিছু কেমন যেন বেখাপ্পা লাগছে, সুন্দর করে সাজানো হয়নি কিছুই। আফিফাকে নিয়ে আসা হলো, আফিফারও মন খারাপ হয়ে গেল। একে তো তার মনে ভীষণ কষ্ট, তার উপর এমন মনমরা সাজ দেখে মন আরও খারাপ হয়ে গেল। কোনো মতে প্যান্ডেল করে চেয়ার টেবিল বসিয়ে দেওয়া হয়েছে যেন। আশা এই প্রথম বাংলাদেশের বিয়ে দেখছে, সে নিজেও অবাক। এদের এনগেজমেন্টের অনুষ্ঠান এভাবে করা হয়, কোনো ডেকোরেশন নেই, কেমন কেমন যেন। আফিফাকে সেই কথা জিজ্ঞেস করতেই আফিফা মন খারাপ করে বলল, আমার কপাল খারাপ আশা। একে তো বিয়ে হচ্ছে যাকে আমার অপছন্দ তার সাথে, তার উপর ধ্রুবও নেই। আর যদি ধ্রুব থাকতো তাহলে দেখতে সব কিছু ম্যাজিক করে চেঞ্জ করে ফেলতো। আমার এমনই পোড়া কপাল যে এরকম সময় ধ্রুবও চলে গেল। সমবয়সী হওয়ায় আফিফা ধ্রুবকে নাম ধরেই বলে। আশা বুদ্ধি করে সবকিছুর ছবি তুলে ধ্রুবকে পাঠালো, সেই সাথে শালুকের ছবিও। তারপর আদনানকে গিয়ে জিজ্ঞেস করলো, এভাবে এনগেজমেন্ট হচ্ছে কেন? তুমি বড় ভাই আছো কেন তাহলে? এসব সাজানোর রেসপন্সিবিলিটি তোমার না? আদনান বিরক্ত হলো। কবে আশাকে বিয়ে করতে পারবে তার মাথায় সেই চিন্তা, এসব নিয়ে ভাবার সময় কই তার। তাছাড়া এসব কিছু আদনান বুঝেও না ভালো, সে এসব কাজকর্মের সময় পিছু টান দেয়। আশা ধ্রুবকে কল দিয়ে বলল, ধ্রুব, আফিফার ভীষণ মন খারাপ, ওর বিয়েটা একেবারেই যাচ্ছে যাচ্ছে তাই ভাবে হচ্ছে। ধ্রুব জবাব দিল না। কি বলবে সে? তার নিজেরও কি খারাপ লাগছে না? কিন্তু কি করার আছে তার এখন? পাত্রপক্ষের কয়েকটি ছেলে আশাকে দেখে কথা বলার জন্য উৎসুক হয়ে গেল। আশা সবার সাথে হাই হেলো করলো, কয়েকজনের সাথে সেলফি তুললো। দূর থেকে এসব দেখে আদনানের মেজাজ খারাপ হয়ে গেল। বিড়বিড় করে আশাকে ক্যারেক্টারলেস বলে গালি দিয়ে সবার সামনে থেকে টেনে টেনে নিয়ে গেল নিজের রুমে। আশা অবাক হলো আদনানের এই ব্যবহারে, তবুও কিছু বলল না। সে দেখতে চায় আদনান কি করে। পুরোটা সময় আদনান আশাকে নিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইল। মেহমানদের খাবার সময় আরেক ঝামেলা হলো। পাত্রপক্ষ পাত্রপক্ষ খাওয়ার আগে কনেপক্ষের দাওয়াত করা মেহমানেরা খেতে বসে গেল। এই নিয়ে পাত্রপক্ষ রেগে আগুন হয়ে গেল। নুরুল ইসলাম সাহেব সবাইকে কোনো মতে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করলেন। এর মধ্যে অনেকে অনেক কথা বলে ফেলল। আদিবা বেগম বিপদ টের পেয়ে ধ্রুবকে কল দিলেন। এই 2 দিন ধ্রুব যদিও বাড়ির কারো কল রিসিভ করেনি আশা ছাড়া, তবে এই মুহূর্তে বড় চাচির কল রিসিভ না করে পারল না। আদিবা বেগম ধ্রুব
কল রিসিভ করতেই হঠাৎ করেই ইমোশনাল হয়ে গেলেন। না চাইতেও কান্না চলে এলো তার। কান্নাজড়িত স্বরে ধ্রুবকে বললেন, বাবা তুই কই? এদিকে তো মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে আমার। তোর পায়ে পড়ি বাবা, তাড়াতাড়ি বাড়িতে আয়। তোর বোনের বিয়েটা নয়তো ঝামেলাহীনভাবে হবে না? তোর বড় ভাই গাদা কোথায় গিয়ে বসে আছে? এদিকে পাত্রপক্ষ রাগারাগি করছে তাদের আগেই আমাদের দিকের মেহমান খেতে বসে গেছে বলে। আমি আসছি বলে ধ্রুব দৌড়ে বাসা থেকে বের হলো। ধ্রুব উঠেছে তার এক বন্ধুর বাড়িতে। পরনের কুচকানো শার্ট প্যান্ট পরেই ধ্রুব দৌড়ে এলো। রাস্তায় এসে একটা রিক্সা পেয়ে লাফিয়ে উঠে বলল, চাচা তালুকদার বাড়ি চলেন। মোটর চালিত রিক্সার বাড়ি আসতে ধ্রুবর 15 মিনিট লাগলো। পাত্রপক্ষ খেতে বসলো, কিন্তু দেখা গেল খাবার সার্ভ করার সময় মেয়ে পক্ষের কেউ নেই। বাবুর্চি বাবুর্চিদের লোকেরা তো আর বেড়ে দিবে না। তাদের কাজ টেবিলে খাবার পৌঁছে দেওয়া। খাবার শেষ হয়ে গেলে তাদের কাজ হচ্ছে টিমে তালে। এদিকে মেয়ের বাবা, চাচা, দাদাকে বসতে হলো ছেলের চাচা, বোনের জামাই, মামা, ফুপাদের সাথে। তারা উঠে কিছু করতেও পারছে না। ওদিকে আদিবা, আকিব, জাবির, দিব্য ছোট মানুষ। কাকে কোন আইটেম এগিয়ে দিবে তারা কিছুই বুঝতে পারছে না। দেখা যায় সবাই মিলে এক টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে, অন্য টেবিলগুলোতে কেউ নেই। এই টেবিল থেকে একজন বলছে এখানে মাংস নেই, তো ওই টেবিল থেকে বলছে কাচ্চি নেই। কারো টেবিলে বোরহানি নেই, আদনানও নেই। এখানে সব কেমন বিশৃঙ্খল হয়ে গেছে। মেয়ে পক্ষের মেহমান যারা ছিল তারা খেয়ে দিয়ে ঘরে গিয়ে বসে আরাম করছে। লজ্জায় শালুকের দাদার মাথা নিচু হয়ে গেল। শার্টের হাতা ফোল্ড করতে করতে ধ্রুব খাসির মাংসের বাটি নিয়ে এগিয়ে এলো, যেই টেবিলে পাত্রপক্ষের মামা, চাচা, দুলাভাই সহ প্রধান অভিভাবকেরা বসেছে। সবার প্লেটে খাসির মাংস বেড়ে দিল। ডেকোরেশনের লোকদের ডেকে কড়া গলায় হুকুম দিল সবাই একটা একটা করে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকার জন্য। যা শেষ হবে তা যেন দ্রুত নিয়ে আসে। পাত্রে দুলাভাইদের প্লেটে ডাবল রোস্ট তুলে দিয়ে হালকা হাসি মস্করা করার সাথে সাথে নিজের ভাই সবাইকে ডেকে বলল সবাই যেন একটা একটা টেবিলের পাশে দাঁড়িয়ে কার প্লেটে কী লাগবে সেসব তুলে দেয়। ঠিকভাবে কাজ করতে পারলে সবাইকে আগামীকাল ঘুরতে নিয়ে যাওয়া হবে। পূর্ণ উদ্যমে সবাই কাজে লেগে গেল। এবার ধ্রুব করা কথা ডেকোরেটরের লোকেরাও হাত লাগিয়ে কাজ করতে লাগলো। ধ্রুবর দাদার মুখের কালো ছায়া সরে গেল নিমিষেই। ধ্রুব বুঝবাজির মতো এই কাউকে রোস্ট তুলে দিচ্ছে তো এত কারো জন্য কাচ্চি নিয়ে দাঁড়িয়ে আছে। কারো প্লেটে মাংস শেষ তো নিজ হাতে বেড়ে দিচ্ছে। কারো বাচ্চা কান্না করছে তো আবার তাকে কাঁধে বসিয়ে সবার জন্য বোরহানির জগ নিয়ে ছুটছে। কাজের মধ্যে সবার সাথে সমানতালে কথাও বলে যাচ্ছে। আগামী শুক্রবার বিয়ের তারিখ ধার্য করা হলো। 5 লক্ষ টাকা দেনমোহরে। পাত্রপক্ষ খাবার পর শালুকেরা বাসার সবাই আসলো খেতে। ধ্রুবকে দেখে শালুক চমকে গেল। ধ্রুব ভাই বাড়িতে এসেছে? কেমন অবিশ্বাস্য লাগছে শালুকের। আপিফা অনেক আগেই ধ্রুবকে দেখছে, কিন্তু পাত্রের বোনেরা সাথে থাকায় কথা বলতে পারেনি। সবাই ঘরে বিশ্রাম নিতে যাওয়ায় আপিফা দৌড়ে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কে জানে কেন ধ্রুবরও চোখ ভিজে উঠল। আপিফা কাঁদতে কাঁদতে বলল, ধ্রুব তুই কথা দে, তুই আমার বিয়ের সবগুলো অনুষ্ঠানে উপস্থিত থাকবি। তুই না থাকলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। ধ্রুব হাসলো আপিফার কথায়, তারপর কথা দিল বিয়ের সব অনুষ্ঠান ধ্রুব অবশ্যই হাজির থাকবে। খেতে এসে আদনান শুনল এই কথা। ধ্রুবকে দেখে আশা ছুটে এসে জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ অবাক হয়েছি তোমাকে দেখে ধ্রুব। এতক্ষণ সব অসম্পূর্ণ ছিল, যেন তুমি না থাকায়। ধ্রুব মুচকি হেসে সন্তর্পণে আশাকে সরিয়ে দিল। আদনানের চোখ জলজল করে উঠল। তারপর হুট করে মাথায় একটা প্ল্যান চলে এলো। আশার কাছ থেকে ধ্রুবকে দূরে সরাবার। নিজের বুদ্ধিতে আদনান নিজেই অবাক হলো। এত দারুণ প্ল্যান কিভাবে এলো তার মাথায়। খুঁজে খুঁজে পাতিল থেকে মুরগির লেগ পিস এনে ধ্রুব শালুকের পাতে দিয়ে বলল, মন খারাপ করে রেখেছিস কেন? তোর লেগ পিস লাগবে? আমি তা ভুলিনি। 4টা লেগ পিস রেখেছি তোর জন্য। মেহমান বিদায় নেওয়ার পর ধ্রুবও চলে গেল না খেয়ে। শত বলেও কেউ তাকে খাওয়াতে পারলো না। রাতে শালুক আপিপাকে একা পেয়ে জিজ্ঞেস করলো, আপা কেউ যদি কাউকে ভালোবাসে তবে কি তার পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে? আপিপা হাসলো, বড় করুণ সেই হাসি। তারপর বলল, না রে শালুক, সেটা ভালোবাসা কিছুতেই নয়। ভালোবাসা হলে সে ঝাঁপিয়ে পড়ে তার অধিকার আদায় করে নিত। তাকে না দেখলে বুক চিনচিন করতো, অভিমানে চোখে জল আসতো। ভালোবাসার মানুষের কষ্টে নিজের কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হয়। তার মুখে হাসি না থাকলে নিজের দুনিয়া অন্ধকার মনে হয়, নিজের সব আনন্দ হারিয়ে যায়। যেমন আমার হতো জহির ভাইয়ের জন্য। শালুক ভয়ঙ্কর চমকালো এসব শুনে। তবে সে কাকে ভালোবেসেছে? কোনটা ভালোবাসা কোনটা মোহ সে কি বুঝেনি? নাকি কখনো ভালোবাসেনি? পুরো বাড়ি গিজগিজ করছে মেহমানে।
এত বড় বাড়ি হওয়ার পরেও যেন জায়গায় কুলোচ্ছে না। আজকে আফিফার গায়ে হলুদ, শুরুতে কিছুক্ষণ বাকবিতণ্ডা হলো হলুদের অনুষ্ঠান কোথায় হবে সেটা নিয়ে। আদনান চাইছে ছাদে হবে, কিন্তু ধ্রুব চাইছে নিচে বাগানে হবে। রাগে আদনানের নাক লাল হয়ে গেছে। ধ্রুব কিছুতেই ছাদে অনুষ্ঠানের জন্য রাজি হচ্ছে না, অথচ আদনান ধ্রুবকে আশার জীবন থেকে সরানোর জন্য যে প্ল্যান সাজিয়েছে তাতে ছাদে অনুষ্ঠান করা ভীষণ জরুরি। ধ্রুবর কথা হচ্ছে, বয়স্করা বারবার ছাদে ওঠানামা করতে পারবে না, বাচ্চারা ছাদে যাবে, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়, 3 তলার ছাদ থেকে নিচে পড়লে আর কোনো রক্ষা নেই। তাই আগেই সচেতন হতে হবে। বিশেষ করে ধ্রুবর দাদি সিতারা বেগম ছাদে উঠতে পারবেন না, ছাদের চাইতে বাগানে জায়গা বেশি, তাই বাগানেই হবে অনুষ্ঠান। আদনান ভীষণ রাগ হলো, কিছুতেই ধ্রুবর সাথে পারছে না বলে। একরোখা মানুষের মতো ধ্রুব নিজের সিদ্ধান্তেই অটল। একটু পর দেখা গেল সবাই ধ্রুবর সিদ্ধান্ত মেনে নিচ্ছে। আদনানের সহ্য হলো না, চিৎকার করে বলল, আমার বোনের বিয়ে, অথচ আমার সিদ্ধান্তের কোনো দাম নেই দেখছি। কথাটা বলার সাথে সাথে আদনানের গালে সপাটে চড় পড়ল। ছোট বড় অনেকের সামনে আদনান চড় খেয়ে লজ্জায় নীল হয়ে গেল। আদিবা বেগম বললেন, এখন মনে পড়ছে বোনের বিয়ের কথা? কই, যখন বোনের এনগেজমেন্টের অনুষ্ঠান হলো, মেহমানদারি করা নিয়ে সবাই বিপদে পড়ে গেল, তখন তো তুই পালিয়ে গেছিলি। ধ্রুব এসে সব সামলেছে, এখন আসছে এখানে মাতুব্বিরি দেখাতে। আশা একটা চেয়ারে বসে ফোন টিপতে টিপতে পা নাড়ছে আর খিলখিল করে হাসছে। আশার হাসির শব্দ আদনানের কাছে বিষাক্ত মনে হচ্ছে। এই মেয়েটার জন্যই তো এত কিছু। এই মেয়েটা যদি ধ্রুবর দিকে নজর না দিত, তবে কি আদনান এরকম উগ্র হতো? আশা আদনানের চর খাওয়া দেখে হাসছে শুধু, তারপর ডেকে বলল, অযথা কেন ধ্রুবর সাথে লাগতে যাও তুমি? আমি বুঝি না? ধ্রুব ভুল সিদ্ধান্ত নেয়নি, এটা তুমিও জানো, তবে কেন মানছো না? আদনানের ইচ্ছে হলো আশাকে খুব বাজেভাবে কিছু গালি দিতে। আদনান কাটা গায়ে নুনের ছিটা দিতেই আশা আবারও বলল, ধ্রুব দেখে যাও, আমি একটু আগে ফোনে ভিডিও করছিলাম তোমাদের এসব। সেখানে দেখা যাচ্ছে আন্টি কি দারুণভাবে আদনানকে চড় দিয়েছে। আমি এটা ড্যাডকে দেখাবো, ড্যাড ভীষণ হাসবে এটা দেখলে। সেই মুহূর্তে আদনানের কেমন রাগ হলো তা শুধু আদনান জানে। মনে মনে বলল, ধ্রুব ধ্রুব করে মুখের ফেনা তুলছিস, অপেক্ষা কর, আজ রাতেই ধ্রুবর চক্কর থেকে তোকে বের করে আনবো। ধ্রুব কিছু বলল না। সবাই মিলে হলুদের স্টেজ সাজালো, প্যান্ডেল সাজালো, কাঁচা ফুল আর মরিচ বাতি দিয়ে। আশা অবাক হয়ে দেখছে আস্তে আস্তে সাদামাটা একটা প্যান্ডেলের রূপ কিভাবে বদলে যাচ্ছে। আদনান নিজের মামাতো খালাতো ভাই 5-6 জনকে ডাকলো, নিজের রুমে নিয়ে বিদেশ থেকে আনা ড্রিঙ্কের বোতল বের করে ওদের সামনে রাখলো। উঠতি বয়সের ছেলে ওরা, দেখে ঝাঁপিয়ে পড়লো টেস্ট করার জন্য। আদনান দিল না, হেসে বলল, আগে আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করতে হবে। আমার প্ল্যান সাকসেসফুল হলে এই বোতল সব তোদের জন্য, এগুলো একেবারে অরিজিনাল, আসল টেস্ট পাবি। কত ঝামেলা করে লুকিয়ে এনেছি দেশে, জানিস তোরা। সবাই রাজি হলো আদনানের কথায়। গুটি হিসেবে আদনান শাপলাকে টার্গেট করলো। সন্ধ্যা হতেই সারা বাড়ি ঝিকঝিক করতে লাগলো মরিচবাতির নানা রঙের আলোতে। আশার ভীষণ ভালো লাগছে এসব দেখতে। এসব সাধারণ জিনিসের মধ্যেও আশা নতুনত্ব খুঁজে পাচ্ছে। বাড়ির বাহিরের 3টি গেট লাগানো হয়েছে, অনেকটা পথ মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে। বিকেলে বাড়ির সামনে রাস্তার 2 পাশের গায়ে চুন লাগানো হয়েছে। আশার এত আনন্দ লাগছে এসব দেখে। নানা রকম ফল কেটে বিভিন্ন ডিজাইন করা হচ্ছে। শালুক বসে বসে এসব কাটছে, অন্যদের দেখিয়ে দিচ্ছে একটা ফলের চেহারা কেমন করে শৈল্পিক রূপ ধারণ করছে তার সবকটা ভিডিও করলো আশা। 7টার দিকে আফিফার শ্বশুরবাড়ি থেকে মেহমান এলো আফিফার হলুদ লাগাতে। সবাই মিলে হইচই, নাচ গান, পুরো অনুষ্ঠান মাতিয়ে রেখেছে। আশা নিজেও সবার সাথে তাল মিলিয়ে নেচে চলেছে। শালুক নাচতে পারে না, তার ভীষণ মন খারাপ হলো। নয়না আপা আর শাপলা মিলে কি সুন্দর করে নাচলো, তাদের সাথে ধ্রুবও যোগ দিচ্ছে একটু পর পর। শালুকের ইচ্ছে করলো নাচতে, কিন্তু লজ্জায় গেল না। আদনান এসে শালুকের পাশে চেয়ারে বসে বলল, কি খবর শালুক রানী? চমকে উঠলো শালুক আদনানের কথায়। তারপর বিরক্ত হয়ে গেল হঠাৎ আদনানকে তার পাশে বসতে দেখে। ভুরু কুচকে বলল, কি হয়েছে? আদনান ফিসফিস করে বলল, আমাকে এড়িয়ে চলছিস মনে হয় তুই, আমার সাথে তো দেখছি কথাই বলতে চাস না। তার উপর কিছু বললে সেট করে উঠিস। শালুক ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, আপনার সাথে কথা বলতে হবে এরকম কোনো কমিটমেন্ট কখনো ছিল বলে তো আমি জানি না। আদনান বলল, ভাব দেখাচ্ছিস নাকি? শালুক আদনানের দিকে তাকালো, তারপর বলল, ভাব দেখাতে হলেও একটা কারণ লাগে। আমি আপনাকে ভাব দেখাতে যাব কেন? কোন কারণে? আপনি কে? আদনান অবাক হলো শালুকের কথায়। শালুক এভাবে কথা বলছে কেন? শালুক তো এত চালাক ছিল না। আদনান 9-6 যা বুঝিয়ে দিত তাই তো বুঝতো, হঠাৎ করে কি বড় হয়ে গেল নাকি?
তীক্ষ্ণ দৃষ্টিতে আদনান তাকালো শালুকের দিকে। শালুকের নাকের ডগা তিরতির করে কাঁপছে। হালকা গোলাপি রঙের লিপস্টিক দেওয়া দুই ঠোঁট ভীষণ কমল আর মোহনীয় লাগছে। মুখখানায় ফুটে উঠেছে কমলতা, একেবারে মাখনের মতো নরম যেন শালুক। আদনান শালুকের হাতের দিকে তাকালো। হাতে মেহেদি দেওয়া, ফর্সা হাতে মেহেদির খয়েরি রং কি সুন্দর লাগছে। এর চাইতে সুন্দর কোনো দৃশ্য আদনান যেন আগে দেখেনি। আজ নতুন করে শালুককে আবিষ্কার করলো আদনান, আর তাতেই অবাক হলো। হঠাৎ করেই ধ্রুব এসে শালুকের হাত ধরে টেনে নিয়ে গেল স্টেজে। আনারি শালুক নাচের কোনো মুদ্রা জানে না, হাত পা ছুঁড়ে চেষ্টা করলো সবার সাথে তাল মিলাতে। আদনান তাকিয়ে দেখলো সবটা। আজকাল ধ্রুবকে তার ভীষণ হিংসে হয়। সবাই কেন ধ্রুবর প্রতি ইমপ্রেস হচ্ছে। এই যে শালুক এতক্ষণ আদনানের সাথে কথা বলছিল বিরক্ত হয়ে, সেই শালুকের মুখে এখন লজ্জার হাসি। লাজুক ভঙ্গিতে শালুক হাসছে আর ধ্রুবর সাথে তাল মেলাচ্ছে। কেন? কি আছে ধ্রুবর মাঝে? যেমন করে পোকারা ছুটে যায় আলোর দিকে, তেমনি মেয়েরা ধ্রুবর দিকে ঝুঁকে পড়ছে। অথচ ধ্রুবর চাইতে আদনানের গায়ের রং ফর্সা। তবে কেন মেয়েরা সুন্দরের কদর না বুঝে শ্যামবর্ণ ওই ধ্রুবকে পছন্দ করছে? হলুদের অনুষ্ঠান শেষ হলো রাত 12:30টার দিকে। ধ্রুব চলে যেতে চাইলো, কিন্তু পারল না। আদনান সন্ধ্যাবেলায় আপিপাকে বলে দিল এক ফাঁকে ধ্রুবকে যাতে যেতে না দেয়। ধ্রুব চলে গেলে বিয়েতে নাও আসতে পারে। একবার রেখে দিতে পারলে ওর রাগ কমে যাবে। সেই কথা মনে রেখেই আপিপা কেঁদে চলেছে ধ্রুব চলে যাবে শুনে। ধ্রুব দেখলো শালুক ও মুখ কালো করে দাঁড়িয়ে আছে এক পাশে। ধ্রুব জানে ভয়ে শালুক কিছু বলতে পারছে না। আপিপার এরকম কান্না দেখে যেই মুহূর্তে ধ্রুব বলল থেকে যাবে, শালুকের মুখের অন্ধকার কেটে গেল। মেহমানে সবার রুম ভরে গেছে। শাপলা শালুক আশা এক বিছানায় শুয়েছে। ইদানিং আশার সাথে শালুকের ভালো সম্পর্ক হয়ে গেছে। শালুক জানে আশার এখানে কোনো দোষ নেই। অযথাই মেয়েটাকে অপছন্দ করার কোনো মানে হয় না। সবাই শুয়ে পড়েছে। বিয়ে বাড়ির কোলাহল থেমে গেছে। নিচে বাবুর্চিরা তাদের কাজ করছে। রাত দুটোর দিকে শাপলার রুমে এসে আদনান একটা বিরিয়ানির প্লেট শাপলার হাতে দিয়ে বলল, ধ্রুব আসার পর থেকে কিছু খায়নি শাপলা, ওকে দিয়ে আসতে বলেছে মা। শাপলা লজ্জা পেল কিছুটা। এমনি ধ্রুবকে দেখলে তার মধ্যে ভীষণ আনিজি লাগে। ধ্রুবর প্রতি অন্যরকম একটা ফিলিংস একসময় জন্মেছে বলে শাপলা নিজেই লজ্জা পায়। এজন্য ধ্রুবর সাথে খুব একটা কথা বলে না। আদনান চলে যেতেই আশা বলল, শাপলা আমার চুল তোমার মতো করে বেঁধে দাও না প্লিজ, শালুককে পাঠাও। শাপলা স্বস্তি পেল শুনে। তারপর শালুককে পাঠালো ধ্রুবর রুমে। ধ্রুবর রুমে আদনানের কাজিনরা ঘুমাবে। ধ্রুবকে আদনান ছাদের রুমে ঘুমাতে বলল। বিরিয়ানির প্লেট নিয়ে শালুক ছাদে চলে গেল। আদনান অপেক্ষা করছে ধ্রুব আর শাপলাকে জড়িয়ে একটা গুজব ছড়ানোর, যাতে করে আশা ধ্রুবকে খারাপ ভাবতে বাধ্য হয়। শালুক দরজায় নক করে ধ্রুবকে ডাকলো। ধ্রুব সবেমাত্র শুয়েছে, তন্দ্রা এসেছে সবে। এই সময় শালুকের ডাক শুনে উঠে বসলো। তারপর বিরক্ত হয়ে দরজা খুললো। শালুক ভেতরে আসতে ধ্রুব দরজা লাগিয়ে দিল। শালুক বারবার ধ্রুবকে খেতে বলছে, কিন্তু ধ্রুব খাচ্ছে না। বিরক্ত হয়ে শালুকের খাবার নিয়ে যেতে বলছে। এর মধ্যেই কারেন্ট চলে গেল। বিয়ে উপলক্ষে জেনারেটর আনার হয়েছে, তাও চালু করছে না। শালুকের ভয় করতে লাগলো অন্ধকারে। ছাদে যেন কেউ ধূপধাপ করে হেঁটে বেড়াচ্ছে। ভয়ে শালুক ধ্রুবর হাত চেপে ধরলো। ধ্রুব বিরক্ত হয়ে বলল, হাত ছাড় না, আমি দেখি মোমবাতি আছে কিনা ড্রয়ারে। শালুক হাত ছাড়লো না, বলল, এক হাত দিয়ে খোঁজো, আমার ভয় করছে। নিজের ফোনটাও খুঁজে পাচ্ছেন না ধ্রুব অন্ধকারে। হাতড়ে হাতড়ে টেবিলের কাছে চলে গেল, কিন্তু ড্রয়ারে মম নেই। ধ্রুব অবাক হলো, ড্রয়ারে সে মম রাখে সব সময়। কে নিল মোমবাতি তাহলে? হঠাৎ করে বাহিরে কয়েকটা ছেলের শোরগোল শোনা গেল। ধ্রুবর রুমের দরজা বাহিরে দিয়ে বন্ধ করে দিল ওরা। তারপর চেঁচামেচি শুরু করে দিল। ধ্রুব হাতড়ে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করলো। দেখলো ঘেমে গেছে শালুকের সারা শরীর ভয়ে। দরজা খুলতে চেয়েও ধ্রুব পারল না। বুঝতে পারলো বাহিরের দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সিটকিনি তুলে। ধ্রুব বুঝতে পারলো কিছু একটা ঝামেলা হতে চলেছে। বাহিরে কয়েকজন মুরব্বীও এসে হইচই শুরু করে দিল। সবার চিৎকারে ধ্রুব, বাবা, চাচারা সবাই ছাদে এলো, আদনান সহ। একটা ছেলে বলল, আমরা ছাদে এসেছি এমনি হাঁটতে। এসে শুনি এই রুম থেকে দুজন ছেলে মেয়ের কথা শোনা যাচ্ছে, বাজে শব্দ আসছে। আদনান জিজ্ঞেস করলো, ভেতরে কে আছে? ছেলেটা বলল, জানি না কে আছে, আমরা খারাপ কিছু হচ্ছে বুঝতে পেরে দরজা বন্ধ করে দিয়েছি বাইরে থেকে। ওরা রুমটাও অন্ধকার করে রেখেছিল। মুরব্বী একজন বলল, নিশ্চয়ই ভেতরে কেউ আকাম করছে। আদনান এত আনন্দ হলো সবার সামনে। মহান সাজা ধ্রুব, আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। কারেন্ট চলে এলো সেই মুহূর্তে। দরজা খুলতে ভেতর থেকে শালুক আর ধ্রুব বের হয়ে এলো। আদনান চমকে উঠলো শালুককে দেখে। সে তো শাপলাকে পাঠিয়েছিল, তবে শালুক এলো কিভাবে? মুহূর্তেই কানাঘোষা শুরু হয়ে গেল। খবর আগুনের মতো খুব দ্রুত ছড়িয়ে পড়ল সারা বাড়িতে। কয়েকজন রংচং মাখিয়ে রসিয়ে বর্ণনা করলো ধ্রুব আর শালুক দুজনই শুয়ে পড়ার সুযোগে
ছাদের ঘরে গিয়ে কি খারাপ কাজ করেছে। শালুকের ব্যাপারটা বুঝতে কিছুটা সময় লাগলো। তারপর বুঝতে পেরে শালুক হতভম্ব হয়ে গেল। কেউ কেউ বলল বাপের মতো চরিত্র হয়েছে, বাপে যেমন হিন্দু মেয়ে বিয়ে করছে, ছেলেও তেমন চরিত্রহীন হয়েছে। পৃথিবীর সব ভাষা যেন ধ্রুবর কাছে এসে নির্বাক হয়ে গেল। এই ঘৃণ্য অপবাদের জবাব ধ্রুব কি দিয়ে দিবে তাই ভেবে পেল না। ধ্রুবর মাথা কাজ করলো না। হঠাৎ করেই শুধু অপলক তাকিয়ে রইল শালুকের দিকে। কিছুক্ষণ পর ধ্রুবর মাথায় বুদ্ধি আসতেই ধ্রুব কিছু বলতে চাইল, কিন্তু নুরুল ইসলাম সাহেব ধ্রুবকে কথা বলতে নিষেধ করলেন। নাতির হাত চেপে ধরে বললেন, তুমি হয়তো প্রমাণ করে দিবা সব মিথ্যা, কিন্তু তাতে তোমার কোনো বদনাম থাকবে না। কিন্তু 5 বছর পরেও আমার ছোট বুবুর বিয়া দিতে গেলেও লোকে কইব এই মাইয়ার চাচাতো ভাইয়ের লগে খারাপ সম্পর্ক ছিল, তার থেকেই যাইব আমার শালুক ফুলের গায়ে। ধ্রুব শালুকের হাত শক্ত শক্ত করে ধরে বলল, আমার কাছে প্রমাণ আছে দাদা। নুরুল ইসলাম সাহেব বললেন, সবাই সব দেখব, বিশ্বাস করব, তারপর আবারও আমার শালুকের নিন্দা করব। ওরে খারাপ বলতে কেউ দুইবার চিন্তা করব না। শালুকের বাবা মা দুজনেই হতভম্ব, সেই সাথে হতভম্ব শাপলা, আশা, নয়না, দিবা। নুরুল ইসলাম সাহেব বললেন, শালুকের জন্য তোমার চাইতে ভালো পাত্র অন্য কেউ হবে না। হাসনা বেগম বলে উঠলেন, কাজী ডেকে আনো, এখনই ওদের বিয়ে দেব। নিশ্চুপ পাথরের মূর্তির মতো শালুক বসে রইল নির্বাক হয়ে। সেই রাতেই কাজী এলো, দুজনে বিয়ে হলো। হতবাক শালুক নিজেও বুঝতে পারল না তার অপরাধ কি ছিল। ফজরের আজান হচ্ছে চারিদিকে, কেউ ঘুমায়নি সারা রাত। আর ধ্রুব ছাদের সেই ছেলেগুলোকে ডেকে আনলো। তারপর সবাইকে ছাদে বসতে বলে শালুকের হাত ধরে ছাদের সেই রুমে নিয়ে গিয়ে নিজের ল্যাপটপ বের করে আনলো। দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে দাদা, তুমি আমি শালুকের বদনাম হবে বলে এভাবে বিয়ে করে নিয়েছি। আপনার মুখের দিকে তাকিয়ে এবার এই সিসিটিভি ফুটেজ দেখুন। ক্যামেরা লাগিয়েছি সেদিন আমার রুমে, আমার অনুমতি ছাড়া দিবার আম্মু কারো একটা ছবি লাগিয়েছে বলে, যাতে কেউ আমার রুমে আমার অনুপস্থিতিতে আর এরকম কিছু করতে না পারে যা আমার রাগ হবার কারণ হয়। এবার আপনি দেখুন ক্যামেরায়, আদনান ভাই আমার রুম থেকে সব মোমবাতি নিয়ে গেছে বিকেলে। দেখুন, এই দেখুন, শালুক এসেছিল আমার জন্য খাবার নিয়ে, তখন কারেন্ট চলে যায়, তাই রুম অন্ধকার হয়ে যায়। আমার রুমে থাকা মোমবাতিও কেউ সরিয়ে ফেলে, এজন্য রুম অন্ধকার হয়ে যায়। তারপরও আমি ফোনের ফ্ল্যাশলাইট অন করে রাখি। এবার ওদের জিজ্ঞেস করেন কেন ওরা এই মিথ্যে বলেছে। তা না হলে দাদা আমার চাইতে খারাপ কেউ হবে না, সব কটাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ধ্রুবর তীব্র রাগ দেখে ভয়ে সবাই সত্যি কথা বলে দিল। আদনানের কথা মতো ওরা ছাদের রুমের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। আদনান তাদের বলেছে এই বাগানে লুকিয়ে থাকতে, তারপর এই রুমের লাইট অফ হয়ে যেতেই যেন দরজা বন্ধ করে দিয়ে চেঁচামেচি শুরু করে দেয়, তাহলে বিদেশ থেকে আনা বোতল ওদের দিবে। মেন কালপ্রিট আদনান জানতে পেরে সবাই হতবাক হয়ে গেল। হাসনা বেগম কেঁদে ফেললেন শুনে, তেমনি হতভম্ব হলেন আদিবা বেগম। তার ছেলে এতটা নিচে নেমে গেছে ভাবতেই তার অবাক লাগছে। নিজের আপন চাচাতো ভাই বোনের সম্পর্কে এরকম মিথ্যা অপবাদ দিল সে। এভাবে ফেসে যাবে আদনান নিজেও ভাবতে পারেনি। বিশেষ করে শাপলার জায়গায় শালুককে দেখে আদনান সবচেয়ে বেশি শক পেয়েছে। দুবো কারো সাথে কোনো কথা বলল না। শালুকের সামনে গিয়ে বলল, আজ থেকে তুই আমার স্ত্রী শালুক, তোর সব দায়িত্ব আজ থেকে আমার। আমি চাচ্ছি আর এক মুহূর্ত এখানে থাক আমি চাচ্ছি না আর এক মুহূর্ত এখানে থাকতে। তুই কি যাবি আমার সাথে এখান থেকে? এখানে থাকলে তুই ভালো থাকবি না শালুক। রাগে অভিমানে যন্ত্রণায় শালুকের বুক ভারী হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে বলল, যাবো আমি তোমার সাথে। কেউ আটকাতে পারল না আর। শালুকের হাত ধরে এক কাপড়ে বের হয়ে গেল ধ্রুব। পিছনে রেখে গেল এক বুক যন্ত্রণা, অভিমান। আজ আফিফার বিয়ে বাড়ির সকল আনন্দ চাপা পড়ে আছে সবার মন খারাপের আড়ালে। সবাই কেমন রোবটের ন্যায় চলছে, হাসি মুখে বেদনার চাপ, বুকে লুকায়িত গোপন ব্যথা। আকাশে মেঘের আনাগোনা, যেন আকাশেরও মন খারাপ। আদনান সকাল থেকে নিজের রুমে বসে আছে দরজা আটকে। কি করেছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। সে তো শালুককে হারাতে চায়নি, বরং আজীবনের জন্য শালুককে চেয়েছে। কিন্তু কি হয়ে গেল এটা? শাপলা কাঁদছে ভীষণ। ছোট বোনটাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবে সে কখনো ভাবেনি। আশা কিছুই বুঝে উঠতে পারছে না আদনান কেন এমন করছে। তার সব কিছু বিরক্ত লাগছে। আর যদি শালুকের বদলে শাপলা যেত ওই ঘরে, তাহলে কি হতো? ধ্রুবর তখন কি করার থাকতো? সে কি শাপলাকে বিয়ে করত? তাহলে তার ভালোবাসার কি হতো? যাকে ছোটবেলা থেকে সে ভালোবেসে এসেছে তাকে কিভাবে ভুলে যেত? উত্তর পায় না আশা। খুব সাদামাটাভাবে আফিফার বিয়ে হলো। বিয়েতে কোনো সানাই বাজেনি, কেউ কান্না করেনি। আফিফা বিয়েতে একটুও কাঁদেনি। পুরোটা সময় রোবটের মতো ছিল অনুষ্ঠানে। আদনান বের হলো
আফিফার বিদায়ের সময় আফিফা সবার থেকে বিদায় নিল, কিন্তু আদনানের সামনেও গেল না, ফিরেও তাকালো না আদনানের দিকে। আফিফা চলে যাবার পর সবাই আদনানকে নিয়ে বসলো। হাসনা বেগম নীরবে কেঁদে চলেছেন। ছেলেটার তো এমনিতেই কপাল পোড়া, এখন সেই সাথে জুটেছে নিজের মেয়ের কপাল। শালুক যে বড় অবুঝ, সে কিভাবে সংসার করবে? ধ্রুব কোথায় আছে এখন? কয়েকবার কল দিয়েছেন, কিন্তু ফোন বন্ধ ছিল ধ্রুবর। আদনান উৎখুশ করছে কেমন, নিজের জালে নিজেই ফেসে গেছে। সবার সামনে খারাপ হয়েছে, সবার কাছে খারাপ হলেও আদনানের এত কষ্ট হতো না যতটা কষ্ট হচ্ছে শালুককে হারানোর জন্য। বুকের ভেতর কেমন হাহাকার করছে শালুকের জন্য। তা কাকে বুঝাবে আদনান? আদিবা বেগম সবচেয়ে ক্ষিপ্ত হলেন ছেলের উপর। আদনানের শার্টের কলার চেপে ধরে বললেন, কেন এমন করলি তুই? আমার ছোট মেয়েটাকে কেন এভাবে তাড়ালি তুই? তার চঞ্চলতায় হাসিতে মুখরিত হতো আমাদের পুরো বাড়ি। সেই মেয়েটা আজ কই? আজীবন যেই ছেলেটা কষ্ট পেয়ে এসেছে, সেই ছেলেটা একবারে আজ বাড়ি ছেড়েছে। কেন তুই এমন করলি? আদনান মাথা নিচু করে বসে রইল। কি জবাব দিবে সে? কিভাবে বলবে কেন এমন করেছে সে? নুরুল ইসলাম সাহেব গম্ভীর মুখে বললেন, তোর সমস্যা কি আদনান? ক্লিয়ার করে বল। আদনান কিছু বলতে পারল না। বুকের ভেতর দুরু দুরু করে কাঁপছে তার, জলে পুড়ে যাচ্ছে তার বুকটা। আদিবা বেগম স্থির থাকতে পারলেন না, সপাটে 2 থাপ্পড় বসালেন ছেলের গালে। তারপর হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লেন আদনানের উপর। অপ্রকৃতস্থ মতো চিৎকার করে বলতে লাগলেন, আজ আমার মেয়ের বিয়েটা তোর কারণে এরকম নিরানন্দভাবে হয়েছে। আমার বাড়ির হাসির উৎস হারিয়ে গেছে। ঘর ছাড়া ছেলেটা ঘরে ফিরে এসেছিল, তোর জন্য একবারে হারিয়ে গেল। খুন করে ফেলবো তোকে আমি। তোর মতো ছেলের আমার দরকার নেই। সব শেষ করে দিলি তুই, সব শেষ হয়ে গেল তোর জন্য। ফরিদা টেনে আদিবা বেগমকে সরিয়ে আনলেন আদনানের উপর থেকে। সবার সব কথা আদনান মাথা নিচু করে শুনে গেল, তবুও স্বস্তি পেল আশা সামনে না থাকায়। আশা শাপলা দিবা আফিফার সাথে গিয়েছে আফিফার শ্বশুরবাড়িতে। ধ্রুব শালুককে নিয়ে ঢাকায় চলে গেল। শালুকের এখনো বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়েছে ধ্রুব ভাইয়ের সাথে। ধ্রুব ভাইয়ের হাত ধরে সে বাড়ি ছেড়ে এসেছে। কোনো কেন এরকম হলো তার সাথে? সে তো ধ্রুব ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিল। তবে কেন ওরা এভাবে খারাপ কথা রটালো? ধ্রুব ভাই কেমন মানুষ তা অন্তত সবাই জানে বাড়ির। তবে কেন কেউ প্রতিবাদ করলো না? ধ্রুব ভাইয়ের জীবনটা কেন এভাবে নষ্ট করে দিল তারা? ধ্রুব ভাইয়ের কেশবতীর কি হবে তাহলে? শালুকের কান্না এলো ভীষণ। আহারে ধ্রুব ভাই, আজীবন শুধু সব হারিয়ে এলো। এবার শেষ পর্যন্ত বুঝি ধ্রুবর কেশবতীকেও হারাতে হলো তার জন্য। ধ্রুব শালুকের হাত শক্ত করে মুঠোয় পুরে বলল, শালুক। শালুক চমকে উঠল, তারপর জবাব দিল ধ্রুবর ডাকে। ধ্রুব জিজ্ঞেস করলো, ভয় লাগছে তোর? শালুক কেঁদে উঠল, তার কেমন বুক ধড়ফড় করছে। ধ্রুব শালুকের চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে তুই চিনিস না শালুক। মনে কর আমি তোর বন্ধু। আমাকে স্বামী ভেবে ভয় পেতে হবে না, বন্ধুর মতো থাকবি। আজ থেকে তোর সব দায়িত্ব আমার। আমি ছাড়া এই পৃথিবীতে তোর সবাই থাকলেও তুই ছাড়া আমার আর কেউ নেই শালুক। আমাকে ভয় পেয়ে তুই দূরে চলে যাস না কখনো। আজ থেকে আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই শালুক। শালুক কেঁদে উঠে বলল, তোমার সেই কেশবতীর কি হবে? কেন আমাকে বিয়ে করলে? কি হতো এমন বিয়ে না করলে? তোমার ভালোবাসা তো অপূর্ণ রয়ে গেল। ধ্রুব হাসলো, তারপর বলল, আমার ভালোবাসা হারায়নি শালুক, আমার ভালোবাসা তো আমার কাছেই আছে। শালুক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? ধ্রুব হাসলো, কিছু বলল না। ঢাকায় এসে ধ্রুব শালুককে নিয়ে আর একটা ক্লাসমেটকে কল দিল। 15 মিনিট পর একটা মেয়ে এলো শালুকের কাছে। এসে শালুককে জড়িয়ে ধরে বলল, তুমি শালুক না? কত শুনেছি তোমার গল্প আমি। শালুক বুঝতে পারলো না কিছু। ধ্রুব শালুকের হাত ধরে বলল, শালুক তুমি রিমার সাথে যাও ওর বাসায়। আমি একটা বাসা ঠিক করেই তোমাকে নিয়ে যাব। শালুকের ভীষণ ভয় করলো এই অচেনা শহরে অচেনা একটা মেয়ের সাথে থাকার জন্য। ধ্রুব শালুককে রেখে যাচ্ছে। এই মেয়েকে, একে তো শালুক চেনে না। ধ্রুব ভাই যদি আর না আসে? শালুক ধ্রুবর হাত চেপে ধরে রাখলো। কেঁদে উঠল শালুক ধ্রুবকে ধরে, তারপর বলল, আমি কোথাও যাব না ধ্রুব ভাই, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমার ভীষণ ভয় করে। শালুকের হাউমাউ করে কান্না দেখে ধ্রুবর ভীষণ মন খারাপ হলো। কি করবে সে এখন? শালুককে সে কোথায় রাখবে? সে নিজেই তো থাকতো হলে, এখন তো তার নিজেরও থাকার জায়গা নেই। ধ্রুব ভেবেছে রাতটা কোনো মসজিদের সামনে শুয়েই কাটিয়ে দেবে। শালুকের কান্না থামে না দেখে ধ্রুব বুকে চেপে ধরলো, তারপর কোমল সরে বলল, ভয় পাচ্ছিস? আমি আছি না শালুক, আমি থাকতে আমার বউয়ের কিছু হবে না, নিশ্চিন্তে থাক তুই। রিমা শালুককে নিয়ে গেল তাদের বাসায়। 4 বান্ধবী মিলে একটা ফ্ল্যাটে থাকে তারা। নিপা, সুমি, লিমা, ফ্ল্যাটের সবাই একই ভার্সিটিতে পড়ে। শালুক ভয়ে ভয়ে বসে রইল একপাশে বিছানার। রিমা ডাইনিং রুমে বিছানা করে দিলে
বিছানা করে নিল নিজের জন্য। নিজের বিছানায় শালুককে ঘুমাতে দিল নিজের রুমমেট নিপার সাথে। রাত 12টা বাজে। ধ্রুব দাঁড়িয়ে আছে রিমাদের ফ্ল্যাটের উল্টো পাশে রাস্তার উপর। ধ্রুব শালুককে রিমার সাথে পাঠিয়েও নিশ্চিন্তে থাকতে পারল না। মন আনচান করছে তার কেমন শালুকের জন্য। শালুক নিজেও ঘুমাতে পারছে না, ভয় লাগছে তার কেমন। এখানে কাউকে সে চিনে না, সে কিভাবে থাকবে সে এখানে তাহলে? ভয়ে এসে বারান্দায় দাঁড়ালো সে। এসে দেখে ধ্রুব রাস্তার পাশে আছে। শালুকের হঠাৎ করেই কান্না পেল। জীবন কেমন করে বদলে গেল একটা ঘটনায়। দায়িত্ব কি একেই বলে, যে দায়িত্বর জন্য ধ্রুব এই রাতে এসে এখানে দাঁড়িয়ে আছে? রাতে আশার মা আদিবা কল দিল আদনানের মাকে। তারা আগামী বুধবার দেশে আসছে। আশার বিয়ে দিয়ে দ্রুতই মেয়ে এবং জামাইকে নিয়ে আমেরিকায় চলে যেতে চায় তারা। আশার বাবা মেয়েকে ছাড়া থাকতে পারছে না। আদিবা বেগম শুনলেন। অন্য সময় হলে যেমন উৎফুল্ল হতেন, আজ আর সেটা হলেন না। বুকের ভেতর ভারী হয়ে আসছে তার। ছেলেকে উচ্চশিক্ষিত হয়তো বানাতে পেরেছেন, কিন্তু মানুষ বানাতে পারেননি তিনি। তার ছেলেটা মানুষ হয়নি। আজ এতদিন পরে তিনি উপলব্ধি করলেন একটা স্বার্থপর নিচমনের ছেলের মা তিনি। কাকে নিয়ে মিথ্যে অহংকার করতেন এতদিন। সকালে উঠে নয়নার হাত ধরে বললেন, আমার আফিফা যখন জহিরকে ভালোবাসে বলে জানালো, ভেতরে ভেতরে চুরমার হয়ে গেল মেয়েটা। সেদিন আমি উপলব্ধি করেছিলাম আমি তোর সাথে অন্যায় করেছি। আর আজ কি মনে হচ্ছে জানিস? আজ মনে হচ্ছে তোর সবচেয়ে বড় উপকার করেছি আমি। অন্তত এরকম নোংরা মানসিকতার একটা ছেলে তোর জীবনসঙ্গী হয়নি। নয়না মামিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কেউ বুঝতে পারছে না এখনো কেন আদনান এরকম করলো। কি লাভ হলো তার এতে করে? একটা হাসি খুশি পরিবারের শান্তি একটা ঘটনার জন্য বিলীন হয়ে গেল। একটা ছন্নছাড়া ছেলে আবারও সবকিছু হারিয়ে ফেললো। একটা ফুলের মতো মেয়ের জীবনে অনিশ্চয়তা নেমে এলো। কোথায় আছে তারা, কেমন আছে কেউ জানে না। ধ্রুব রাত কাটালো রাস্তার পাশে বসে বসে। আর শালুকের রাত কাটলো অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে ধ্রুবকে পাহারা দিয়ে। সকাল হতেই ধ্রুব চলে গেল। প্রথমে একটা ছোট বাসা নিতে হবে, আর তারপরে একটা ছোট চাকরির ব্যবস্থা করতে হবে। এতদিন টিউশনি করে নিজের একার খরচ খুব ভালো করেই চলতো। উপরন্ত আরও থাকতো ব্যাংকে। কিন্তু এখন শালুক আছে। যতবারই ধ্রুব ভাবে তার বোকা ফুল আজ থেকে তার হয়ে গেছে আজীবনের জন্য। চাইলেই সে ফুলটাকে দেখতে পারবে, আলতো করে ছুঁয়ে দিতে পারবে। একটা ছোট বাসায় দুজন ছোট একটা সংসার সাজাবে। ঘরের বাহিরে থাকা ছেলেটা কারো টানে সময় মতো ঘরে ফিরে যাবে। ভাবলেই ধ্রুবর ভীষণ আনন্দ লাগে। কখনো কি ভেবেছে এরকম সিনেমা সিনেমেটিকভাবে সে তার ভালোবাসার মানুষকে পেয়ে যাবে? ভাবেনি কখনো। ভেবেছে কত কাঠখড় পোড়াতে হবে কে জানে। আল্লাহ হয়তো জুটি বেঁধে রেখেছিল তার ভালোবাসার মানুষের সাথে, তাই এভাবে পেয়ে গেছে। সারাদিন রোদে ঘুরে ঘুরে ধ্রুব বাসা খুঁজতে লাগলো। আর রিমার বাসার বারান্দায় দাঁড়িয়ে শালুকের দুই চোখ খুঁজতে লাগলো ধ্রুবকে। সবার কথা মনে পড়ছে শালুকের। মা বাবা, বড় চাচা, বড় চাচি, মেজো চাচি, নিজের ভাই বোন, চাচাতো ভাই বোন, সবাইকে মনে পড়ছে। আর বুঝি কোনো দিন স্কুলে যাবার সময় দাদার থেকে টাকা নেওয়া হবে না। দাদির পানের বাটি থেকে জর্দা নেওয়া পান খেয়ে অসুস্থ হয়ে যাবে না। বড় চাচি, মেজো চাচিকেও চুলে তেল দেওয়ার জন্য সারা বাড়ি পিছু পিছু ছুটবে না। শাপলার ব্যাগ থেকে টাকা চুরি করা হবে না। শান্তর জন্য স্কুল থেকে ফেরার সময় চকলেট নিয়ে আসা হবে না। মায়ের হাতের মায়ের খেতে হবে না। বাবা চাচাদের গলা ধরে আদুরে ভঙ্গিতে কোনো আবদার করা হবে না। বুকের ভেতর কেমন জ্বলে পুড়ে যেতে লাগলো শালুকের। কিভাবে থাকবে শালুক, কেমন করে বাঁচবে? ধ্রুবর সাথে তো চলে এসেছে রাগ করে। বাড়িতে থাকলে আদনানকে দেখলে রাগ উঠবে বলে চলে এসেছে। ফেলে এসেছে নিজের সব কিছু, সব আপন মানুষ। এই অচেনা শহরে অচেনা মানুষের সাথে ভীতু শালুক কিভাবে থাকবে? ধ্রুব কল দিল দুপুর 1:30টার দিকে। রিমা এনে ফোন দিয়ে যেতেই ধ্রুব জিজ্ঞেস করলো, খেতে যাসনি কেন তুই? এখনই গিয়ে খেতে আয়। ভয় পাচ্ছিস কেন? তোর মনে আছে ছোটবেলায় কিছু হলে তুই আমার কাছে ছুটে আসতি? আজও তো আমি আছি তোর পাশে। আমি তোর জীবনসঙ্গী শালুক। আমাকে ভরসা কর, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আছি তোর সাথে। দিগন্ত জুড়ে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ। এই বুঝি বর্ষণ শুরু হবে। শীতল হাওয়া ছেড়েছে প্রকৃতি। শালুকের মনটা উদাস হয়ে গেল। দুপুরে নামমাত্র কিছুটা খেয়েছে সে। আজ তো আফিফার বৌভাত হবে। সবাই নিশ্চয় গিয়েছে, খুব আনন্দ করছে নিশ্চয়ই সবাই মিলে। নিজের অদৃষ্টকে নিজেই জিজ্ঞেস করলো, কি দোষ ছিল আমার আনন্দময় জীবনে? কেন এভাবে নেমে এলো অন্ধকার? যে জীবন ছিল বসন্তের উৎসব, সেই জীবনে কেন আজ শীতের রিক্ততা? রিমা এনে তার ফোন দিয়ে গেল শালুককে। শালুক হ্যালো
হ্যাঁ বলতেই ধ্রুব বলল, এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে শালুক, ওদিকেও হয়তো বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তে। তুই খবরদার বারান্দায় এসে দাঁড়াবি না কিছুতেই। বৃষ্টির পানি যাতে কিছুতেই না লাগে তোর গায়ে, সাবধানে থাকবি শালুক। কোনো চিন্তা করবি না, আমি আছি তো। শালুককে উত্তর দিতে না দিয়ে কল কেটে দিল ধ্রুব। শালুক একটা নিঃশ্বাস ফেলে বারান্দার দরজা বন্ধ করে দিল। গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে। রিমা ফোন নিতে এসে জিজ্ঞেস করলো, লেবু মাখা খাবে শালুক? শালুক মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। রিমা শালুকের হাত ধরে বলল, কি হয়েছে তোমাদের শালুক? এভাবে ভেঙে পড়েছো কেন? এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে কেন? ধ্রুব দেখলাম আমাকে টেক্সট দিয়ে বলল শালুককে বিয়ে করে নিয়ে এসেছি, তোর বাসায় 1-2 রাত থাকবে। এরপর এত জানতে চাইলাম, কিছুই বললো না কি হয়েছে। শালুক একবার ভাবলো বলে দিবে কিভাবে কি হয়েছে, পর মুহূর্তে মত পাল্টালো। যেভাবে ধ্রুব কিছু বলেনি সেখানে শালুক বলে দেওয়া ধ্রুবর অপমান, তাই আস্তে আস্তে করে জবাব দিল, কিভাবে কি হলো আমি নিজেও কিছু বুঝতে পারছি না আপু, আপনি ধ্রুব ভাইয়ের থেকে জেনে নিয়েন। রিমা হেসে বলল, এখন তো হাজবেন্ড হয়ে গেছে শালুক, এখন আর ভাই বলছো কেন? শুধু ধ্রুব বলো। শালুক আটকে উঠল। সে ধ্রুব ভাইকে শুধু নাম ধরে বলবে, মরেই যাবে তাহলে? এটাও কি সম্ভব কখনো? রিমা হেসে ফেলল শালুকের লজ্জা দেখে। তারপর বলল, আচ্ছা থাক, লজ্জা পেতে হবে না, তোমাদের টোনাটুনির ব্যাপার, সেটা নিজেদের সংসার হলে তখন ঠিক হয়ে যাবে। রিমা চলে যেতেই শালুক ভাবতে লাগলো, নিজেদের সংসার? কাকে নিয়ে সংসার করবে শালুক? সে তো সংসার বলতে জানে মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদি ফুপু সবাই মিলে একসাথে এক বাড়িতে থাকা। সংসার মানে সবাই মিলে চায়ের আড্ডা, সন্ধ্যাবেলায় ছোট চাচির হাতের ঝালমুড়ি, মায়ের হাতের নুডলস, বড় চাচির হাতের পাকোড়া ভাজা। সংসার মানে দুপুরে খেতে বসলে মুরগির রান না পেলে কেটে কেটে সব একাকার করে ফেলা। বড় চাচার হুমকি ধমকি শুরু হয়ে যাওয়া। মুরগির রান 2 পিস একসাথে শালুককে দিতে হবে বলে আদেশ জারি করা। পুকুরে সবাই মিলে দাপাদাপি করে গোসল করা। সংসার মানেই তো যৌথ পরিবারের সবাই মিলে থাকা। দুজন মিলে কি সংসার হয় নাকি? বৃষ্টিতে ভিজে ধ্রুব বাসা খুঁজতে লাগলো, কিছুতেই পছন্দসই বাসা পাচ্ছে না। আবার বাসা পছন্দ হলে সেখানে ভাড়া বেশি। ধ্রুবর ব্যাংকে মোটামুটি 50,000-এরও উপরে টাকা আছে। সকাল থেকে ঘুরতে ঘুরতে ধ্রুব বাসা পেল আসরের নামাজের পর। রোডের সাথেই ছোট একটা বাসা, 3 তলা পর্যন্ত। বাড়ির বাহিরের দিকে থেকেই দেখে বোঝা যায় এই বাসার ভেতরটা তেমন সুবিধাজনক নয়। বাহিরের দেয়ালে শ্যাওলা ধরা, বাড়ির নীল রং উঠে যাওয়ায় জায়গায় জায়গায় সাদা সিমেন্ট দেখা যাচ্ছে। বাসার সামনে একটা বাগান বিলাস গাছ আছে, সাথে একটা কামিনী গাছ, অন্য পাশে দুটো নারিকেল গাছ। ধ্রুব আল্লাহ আল্লাহ করে ভেতরে গেল। বাইরে থেকে যেমন দেখাচ্ছে ভেতরটা তেমন নয়। ভেতরে রং ঠিক আছে, যদিও দেয়াল খুব মসৃণভাবে ঘষেনি। রং করার সময় অফ হোয়াইট কালার রং দেওয়া দেয়ালে। 1 তলায় 2টো করে ফ্ল্যাট, এক ফ্ল্যাটে 2টো বেডরুম, 2টো ওয়াশরুম, একটা কমন আর একটা অ্যাটাচড মাস্টার বেডরুমের সাথে একটা ডাইনিং আর একটা কিচেন। স্বস্তির ব্যাপার হলো 2 রুমেই বারান্দা আছে। উপরের তলায়ও ভাড়াটিয়া আছে, নিচের তলায়ও আছে, শুধু এই তো 2য় তলায় এই ফ্ল্যাট খালি, গত মাসে ভাড়াটিয়া চলে যাওয়ায়। তাছাড়া উপরের তলায় ভাড়া 12,000, দুই তলার ভাড়া হচ্ছে 15,000 টাকা। এজন্য উপরের তলার ওরা নিচের তলায় আসেনি। ধ্রুবর পছন্দ হলো বাসা। শালুকে কল দিল আবারও ধ্রুব। শালুক রিসিভ করতে জিজ্ঞেস করলো, শোন, একটা বাসা পেয়েছি বুঝলি, একটু ছোট রুম, 2 বেডরুম, একটা ডাইনিং ড্রয়িং, একটা কিচেন, 2টা ওয়াশরুম, 2টা বারান্দা, গ্যাস পানি বিদ্যুৎ সব আছে। যদিও বিদ্যুৎ বিল আমাদের, 15,000 টাকা ভাড়া। এখন তুই কি বলিস, নিব? সারাদিন অনেক তো খুঁজলাম, কিন্তু এরকম পেলাম না। বড় বাসা নিতে হলে ভাড়া আরও বেশি। আবারও খুব ছোট 2 রুমের বাসাও নিতে ইচ্ছে করছে না। শালুক অবাক হলো ধ্রুবর কথা শুনে। তারপর সেই অবাক গলায় জিজ্ঞেস করলো, আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি? আমার অনুমতি কি আছে? তোমার যেটা ভালো মনে হয় তাই করো। ধ্রুব বিরক্ত হয়ে বলল, বাসা কি আমার জন্য নিচ্ছি? আমার একার সংসার হবে এখানে? বাসা তো তোর জন্য। দিন শেষে এই সংসার তোর, তুই ঘরের করতে হবি। তোকে জিজ্ঞেস করবো না? না আমি? তোর পছন্দ না হলে আমি আরও 1000টা খুঁজবো বাসা। ছোট বাসা শুনে রাগ করেছিস না? আমি রিমার মেসেঞ্জারে ছবি পাঠাচ্ছি বাসার, তুই দেখ আগে। মেসেঞ্জারে ছবি পাঠাচ্ছি বাসার, তুই দেখ আগে।
ধ্রুব কল কেটে দিল। শালুক কিছুই বুঝতে পারলো না, মাথা মুন্ডু। এসব ব্যাপারে শালুককে জিজ্ঞেস করার কি আছে তাই ভেবে পাচ্ছে না শালুক। ধ্রুব ছবি পাঠাতেই শালুক দেখতে লাগলো, কিন্তু তার মাথায় ঢুকলো না এখানে ভালো খারাপের কি আছে, এসব ব্যাপার সে কিভাবে বুঝবে। ধ্রুব এবার ভিডিও কল দিল। শালুক ভিডিও কল দেখে কল কেটে দিল। ভিডিও কলে কথা বলতে লজ্জা লাগবে তার এখন ধ্রুবর সাথে। ধ্রুব অডিও কল দিল, আবার তারপর জিজ্ঞেস করলো পছন্দ হয়েছে। শালুক বলল হ্যাঁ হয়েছে পছন্দ। ধ্রুব মুচকি হেসে বলল মন খারাপ করিস না শালুক, আমি তোকে আরো বড় বাসায় রাখবো ইনশাল্লাহ। আমাদের এই দুরবস্থা থাকবে না শালুক, সব ঠিক হয়ে যাবে দেখিস। একদিন তোকে আমি একটা ডুপ্লেক্স বাড়ি করে দেব। আমাদের সংসার জীবনের শুরুটা একটু কষ্টের হবে হয়তো, আমি প্রমিস করছি শালুক, তোর সেই কষ্ট আমি আমার ভালোবাসা দিয়ে দূর করে দিব। শালুক ভীষণ লজ্জা পেল এই কথা শুনে। ধ্রুব ভাই এভাবে কথা বলছে কেন? শালুকের কান লাল হয়ে যাচ্ছে লজ্জায়। কেমন একটা অদ্ভুত শিহরণ জেগেছে শরীরে, দেহের প্রতিটি লোমকূপ পর্যন্ত শিহরিত হলো। ধ্রুব জিজ্ঞেস করলো আজ রাতটা রিমার সাথে থাক, সকালে বাসায় নিয়ে আসবো তোকে। শালুক রাজি হলো না কিছুতেই এখানে থাকতে। ভেজা গলায় বলল আমি এখানে থাকবো না ধ্রুব ভাই, আমি এখানে থাকলে তুমি এই বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে সারা রাত মশার কামড় খাবে আর মশা মারবে, আমার তা সহ্য হবে না। ঢাকা শহরের মশারা মনে হয় খাবার পায় না বহু বছর ধরে। কাল সারা রাত তোমার দুই হাত থামেনি এক মুহূর্তের জন্য। ধ্রুব অবাক হয়ে বলল তুই সারা রাত জেগেছিলি কেন শালুক? আমার তো এসবে অভ্যাস আছে, তোর তো নেই, তুই কেন জেগেছিলি? শালুক উত্তর দিল যে কারণে আমাকে এখানে রেখে তুমি অন্য কোথাও গিয়ে থাকতে পারোনি, পাহারা দিতে চলে এসেছো, তেমনি আমিও পারিনি তোমাকে রাস্তার পাশে এভাবে বসে থাকতে দিতে। একা তোমাকে পাহারা দিয়েছি আমিও। ধ্রুব ইমোশনাল হয়ে গেল শুনে, তবে অতি দ্রুত নিজেকে সামনে বলল আমি আসছি তোকে নিয়ে আসতে। এটাই প্রথম আর এটাই শেষ রাত শালুক, এরপর থেকে আর তোকে একটা রাতও আমি একা থাকতে দিব না। ধ্রুব এলো মাগরিবের সময়, মিষ্টি নিয়ে এলো রিমাদের জন্য। বাসার নিচে দাঁড়িয়ে থেকে রিমাদের কল কল দিল শালুককে নিয়ে নিচে যাওয়ার জন্য। রিমার হাতে মিষ্টির প্যাকেট দিয়ে বলল আসি রিমা, অনেক অনেক উপকার করেছিস, সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি তোর কাছে। রিমা হেসে বলল তোর বইয়ের জন্য তো কিছুই করতে পারলাম না, ভালো থাকিস দুজনে। একটা রিক্সা ডেকে শালুককে নিয়ে উঠে গেল রিক্সায়। প্রথমে গেল শালুকের জন্য জামা কাপড় কিনতে, 3টি জামা, এক জোড়া জুতা, তেল, সাবান, শ্যাম্পু নিল। নিজের জন্য 2টো লুঙ্গি আর 2টো টি শার্ট, একটা তোয়ালে, একটা গামছা নিল, এক প্যাকেট কয়েল, দেশলাই, 2টো লাইট নিল বাসার জন্য। হোটেল থেকে রাতের খাবার নিয়ে নতুন বাসায় গেল। জামা কাপড় দেখে শালুকের মনে হলো আজ সারাদিন সে গোসল করেনি, সারা শরীরে ঘামে চটচট হয়ে আছে। বাথরুমে ঢুকে শালুক গোসল করে এলো। শালুকের পর ধ্রুব গোসল করতে গেল। বারান্দায় দাঁড়িয়ে আনমনা শালুক ভাবতে লাগলো জীবন নিয়ে। এক জীবন এভাবেও রং বদলাবে তা কি কখনো জানতো শালুক? আদনান বৌবাতে গেল না, বাসায় রয়ে গেল। কেউ তাকে যাবার জন্য সাধল না, একা বাড়িতে আদনান রয়ে গেল। নীরব নিস্তব্ধ বাড়িতে আদনানের কাছে পোড়া বাড়ি বলে মনে হচ্ছে, যেন এই বাড়ির প্রাণ শালুক ছিল। বুকের ভেতর কেমন হাহাকার করতে লাগলো। রাতে আশা কল দিয়ে আদনানকে জানিয়েছে তাদের বিয়ের কথা। আশার কাছে বিয়ের কথা জানার পর থেকে আদনানের বুকের ভেতর অস্থিরতা আরো বেড়ে যাচ্ছে। কি হতো বিয়েটা আরো কিছুদিন আগে হয়ে গেলে, তাহলে তো শালুককে হারাতে হতো না। বউ নিয়ে সবাই ফিরল সন্ধ্যাবেলায়। আপিপা আদনানের সামনে দিয়ে চলে গেল, একটাবার আদনানের দিকে ফিরে তাকালো না। আদনানের মনে হচ্ছে নিজেকে জড় পদার্থ একটা। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আদনানের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। বিশেষ করে শালুকের মা হাসনা আদনানের ছায়াও মারায় না। আদনানের বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দাদির কাছে গিয়ে আদনান বসলো। সিতারা বেগম নাতির মুখের দিকে তাকিয়ে বললেন কি কাজ করলি ভাই, সবার মনে কষ্ট দিলি। ধ্রুব তো তোর ভাই, শালুক তোর বোন, অগো বদনাম কইরা কি সুখ পাইলি তুই? আদনান জবাব দিতে পারল না। দাদির পা চেপে ধরে বলল আমি যা চেয়েছি তা হয়নি দাদি, আমার বুকের ভেতর জ্বলে পুড়ে যাচ্ছে, কষ্ট আমারও হচ্ছে, কম হচ্ছে না দাদি। সিতারা বেগম বললেন কি চাইছিলি তুই? আদনান মাথা নিচু করে বলল তা বলা যাবে না দাদি, এই দুনিয়ায় কেউ জানে না তা, কেউ জানে না তা আমি নিজেই হেরে গেছি দিন শেষে। ধ্রুব তো জিতে গেছে দাদি, সবাই ওকে ভালোবাসে, পোড়া কপাল তো আমার। সিতারা বেগম আদনানের কথার মানে বুঝতে পারলেন না। রাতে ঘুমাতে গিয়ে শালুক বিপাকে পড়ে গেল। বালিশ নেই, বিছানা নেই, তোষক নেই, কিভাবে ঘুমাবে এখানে? শালুকের বালিশ 3টা লাগে, 2টো মাথার নিচে আর একটা কোল বালিশ। ধ্রুব কোমল গলায় বলল আজকের রাতটা একটু কষ্ট কর শালুক, আগামীকাল সব পেয়ে যাবি। আগামীকাল গিয়েই খাট তোষক বালিশ সব নিয়ে আসবো। জামা কাপড়ের ব্যাগে মাথা দিয়ে শালুক শুয়ে পড়ল। ফ্যান না আনায় ব্যবসা গরমে শালুকের ঘুম এলো না। গ্রামে নিজেদের বাড়িতে আরামদায়ক বিছানায়
শুয়ে ঘুমানো মেয়েটা এভাবে কোনো দিন ফ্লোরে শুয়ে ঘুমাতে হবে তা কি ভেবেছে কেউ কখনো? ধ্রুবর ভীষণ খারাপ লাগলো। আরামায়েশে বিলাসিতায় যে মেয়ে থেকেছে তাকে এভাবে রাখতে ধ্রুবর বুকের ভেতর জ্বলে পড়ে যাচ্ছে। ইচ্ছে করছে শালুককে নিজের বুকের উপর নিয়ে শুয়ে থাকতে, যাতে শক্ত ফ্লোরে শালুকের কষ্ট না হয়, কিন্তু চাইলেও তা সম্ভব না। শালুক ছটফট করছে গরমে। ধ্রুব উঠে বসলো, তারপর শালুকের জন্য আনা জামার ক্যাটালগের কাগজ 3টা বের করে শালুককে বাতাস করতে লাগলো। কিছুক্ষণ গড়াগড়ি করার পর শালুক ঘুমিয়ে গেল। আজকের রাত ও ধ্রুব কাটালো নির্ঘুমভাবে। শালুকের মুখের দিকে তাকিয়ে ধ্রুব ভাবতে লাগলো, একটা চাকরি জোগাড় করতে হবে, আগামীকাল থেকে চাকরি খুঁজতে হবে। শালুককে বই খাতা সবকিছু কিনে দিতে হবে। শালুকে পড়াশোনা করাতে হবে। শালুককে বই খাতা কিনে দিতে হবে। মাথায় এত চাপ থাকার পরেও ধ্রুবর ভালো লাগছে এই ভেবে যে শালুক তার কাছে আছে। আজীবনের জন্য শালুক শুধু তার হয়ে গেছে। শালুককে ভালো রাখার জন্য দরকার হলে কলুর বলদের মতো পরিশ্রম করবে ধ্রুব। তবুও ভালোবাসার মানুষ ভালো থাকুক। শেষ রাতের দিকে বৃষ্টি নামলো ঝমঝমিয়ে, শীতল বাতাস বইতে লাগলো। ধ্রুব শালুকের মাথাটা নিজের বুকের উপর টেনে নিয়ে শুয়ে পড়লো। এক হাতে তবুও শালুককে বাতাস করতে লাগলো। এভাবেই ঘুমিয়ে গেল ধ্রুব ফজরের নামাজের কিছুক্ষণ আগে। ভালোবাসার মানুষকে পাশে নিয়ে মানসিক শান্তিতে রাত কাটালো ধ্রুব। এই ছিল শালুক ফুলের লাজ নেই 13 থেকে 16 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।